মা গো আমার চোখটা গেল রে। সংসার আমি করব না। বিটিয়া তুই কোনি যাচ্ছিস? শোন আমার কথা শোন না। আমার কথা শোন না। তুই কি পাগল হয়ে গেছিস? তুই এটা কি করেছিস? ভাইয়ের চোখ দেখি নষ্ট হয়ে গেছে। তোমার রান্নাটা হয়নি? না এখনো তো রান্না হয় নাই, তুমি ভিতরে গিয়ে বসো, আমি রান্না শেষ করে তোমার ভাত দিচ্ছি। আমার তো অনেক ক্ষুধা লেগে গেছে। তুমি বাড়িতে থেকে সারাদিন করোটা কি? হ্যাঁ, ঠিকমতো রান্নাটা করতে পারো না? আরে তুমি দেখতেছো না অনেক বাতাসের কারণে তো ঠিকমতো আগুনই জ্বলে না। এত অজুহাত দেখাও কিসের জন্য? আমি সারা গ্রাম ঘুরে তারপর বাড়িতে আইসা ঠিকমতো রান্না বান্না হয় না, খাওয়া দাওয়া করতে পারি না। তোমাকে বিয়ে করেছি কিসের জন্য? ঠিকমতো রান্না বান্না তো করতে পারবা না। আমি তোমার স্বামী, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। এই বউয়ের টাকায় বসে বসে খাও, আবার ঠিকমতো রান্নাটা করতে পারো না। কি করে খাবা তুমি? হ্যাঁ, আমি কামাই করে তোমাকে টাকা দিলে সেই টাকা দিয়ে তুমি বাজার সদাই করো, আর রান্না বান্না যদি ঠিকমতো না করো, আমি যদি খাইতে না পারি, তাহলে টাকাটা আসে কই থেকে কত? তুমি আমার সঙ্গে এইভাবে রাগ দেখাও না তো। তুমি আমার স্বামী দেখে কি হইছে? হ্যাঁ, তোমার সাথে রাগ দেখানো যাবে না। কে বললো রাগ দেখানো যাবে না? ও মা গো আমার চোখটা গেল রে। সংসার আমি করব না। মারে আমার চোখটা গেছে রে। কে কোথায় আছো? সর্দার আমার চোখটা শেষ, আমার চোখটা গেছে রে। আরে বাচ্চা একটু রিকশা ডেকে নিয়ে আয় তো। হে দাদা যাচ্ছি। ও ও এই বিটিয়া তুই কোনি যাচ্ছিস? শোন আমার কথা শোন না। আমার কথা শোন না। তুই কি পাগল হয়ে গেছিস? তুই এটা কি করেছিস? ভাইয়ের চোখ দেখি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাক তোর ভাইয়ের চোখ দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি আমার মতন করে চলে যাচ্ছি, আমাকে আটকালি কেন? দেখ তুই এই কাজটা কিন্তু মোটেও ঠিক করিস নি। ভাইয়ের এখন কি হবে? ভাই তো দু চোখে কিছু দেখতে পাচ্ছে না। চল আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার নিয়ে আসি। আমি সারা গ্রাম ঘুরে কাজ করি, বাড়িতে আইসা দেখি রান্নাটাই হয়নি। তোর ভাই তো আমার কামাই খায়, নিজে তো কামাইও করবার পারে না। এগুলো তুই কি বলছিস? তুই কেন সংসার করবি না বল? ভাই কি করেছে? ভাই নাকি রান্না করতে যে দেরি করছে তাই তুই এমন করবি? তোর ভাইকে তুই যা ডাক্তার দেখা, আমার ডাক্তার দেখাইতে হবে ক্লাই। আমি আমার মতন করে চলে যাচ্ছি, নিজে ইনকাম করে নিজে খাবো। আমি তোর ভাইয়ের সংসার আর করবো না। তুই জানিস বিথিয়া, স্বামী হইতেছে আমাদের জীবনের সব। স্বামী হইতেছে স্বর্গ, স্বামী হইতেছে মাথার উপরে ছাতা। যার স্বামী নাই সেই বুঝে। তুই আমাকে দেখ, আমার এখনো বিয়ে হয়নি, তারপরেও তোকে দেখে আমার অনেক মায়া লাগে, বুঝছিস? তুই এমনটা করিস না। তুই আমার ভাইকে ছেড়ে যাস না বিথিয়া। বস্তা তুই আমার কষ্টটা একবার বুঝে। সেই সকালে গায়ালে যায়, সারাদিন কষ্ট করে কাম করে আসি। তোর ভাই সারাটা দিন বাড়িতে বসে থাকে, আর আমি যা সকালে রান্না করে যাই তা খায়া বসে থাকে। আমার জন্য ঠিকমতো একটু রান্নাও করে রাখে না। আমার কি কষ্ট লাগে না? তুই কত তুই তো জানিস না, স্বামীকে ছেড়ে যেতে নেই। স্বামী হইতেছে সব কিছু। তুই চল, তুই মাথা ঠান্ডা কর, তুই আমার সাথে চল। তোর কথা মতো আমি শেষবার যাচ্ছি। এরপর যদি তোর ভাই ভালো না হয়, তোর ভাইয়ের সংসারটা আমি করব না। তুই আমার উপর ভরসা রাখ, ভাই আর এমন কখনো করবে না। তোর সাথে সবসময় ভালো ব্যবহার করবে। তুই চল, এখন চল। ঠিক আছে চল। আচ্ছা চল। ওই মাত্র আসতে। আই দেখ ভাইয়ের কি হইছে। আরে দেখি তুই এই কাজটা করতে পারলি? হ্যাঁ, তোর আমার চোখটা নষ্ট করে ফেলে দিলি। সর্দার, রাগের মাথায় আমার মাথাটা ঠিকমতো কাজই করেনি। সারাদিন গ্রাম ঘুরে বাড়িতে আসি। আমি সকালে যে কটা ভাত রান্না করে দেয়, সারাদিনে খায়া শেষ করে। আমার জন্য একটু রাখে না, আবার রান্নাটা করে রাখবে তাও করে রাখে না। তখন আমার রাগ হবে না? তুমি কও। একটা টাকাও তো ইনকাম করে না। মোর কামাই করা টাকা দিয়ে নিজের মাথা চুল ধোয়া শ্যাম্পু পর্যন্ত কিনে আনে, তাহলে সে আমার কথা মতো চলবে না? তুমি কও সর্দার। আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। রাগের মাথায় আমার মাথাটা কাজ করে নাই। আমাকে এবারের মতো মাপটা করে দাও, আর কোনোদিনও আমি এমনটা করব না। মাপটা করে দাও না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমিও ভুল করছি। তুমি এত কষ্ট করে বাসাতে আসো খাওয়ার জন্য, আমি তোমার জন্য রান্না করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এখন কথা রাখ, আগে ওকে হাসপাতালে নিয়ে চল, ওর চোখ ভালো করতে হবে। বাসা তোর ভাইটাকে ধরো হাসপাতালে। চলো ভাইয়া চলো। স্যার, বন্যার পানিতে আমার ঘর বাড়ি সব নদীর গর্ভে চলে গেছে। এখন আমার দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চার আমি কিছুই খাওয়ান দিতে পারতেছি না। আমার কিছু সাহায্য করেন স্যার। তোদের ঘর বাড়ি সব নদীতে ভেসে গিয়েছে, তাতে আমাদের কি হয়েছে? আমাদের কাছে টাকা চাইবে, আর তোদের জন্য টাকা আমরা রেডি করে নিয়ে বসে আছি। তুই চাইবে আর তোদেরকে টাকা দিব? জানিস টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়? মারে, আপনি রাগ করতেছেন কে? আমরা গরিব মানুষ,
এখন নদীর গর্ভে ঘরবাড়িগুলা লয়ে গেছে বিদায় তো আপনার কাছে আইছি। আল্লাহ তো আপনাকে অনেক টাকা পয়সা দিছে, অনেক বড় বড় বিল্ডিং করছেন, তাইলে আমাকে সামান্য খাওয়ানোর লেগে কটা পয়সা দিবেন, এটা কি আমার অপরাধ হয়েছে কন? আরে এই ফকির বাচ্চা, আল্লাহ আমাদের টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছে বলে কি তোকে দিতে হবে? হ্যাঁ, আমাদের টাকা পয়সা ব্যাংকে রাখবো, আরো জায়গা জমি করবো, বিল্ডিং করব। শোন, তোদের মতো ছোট লোক কিন্তু এমনি দেখতে পারি না, আবার সামনে এসে দিলি তো আমার যাত্রাপথে ভাতা দিয়ে। তোকে বলা হয়েছে না আমরা কোনো সাহায্য করতে পারবো না? আর আমাদের যতই থাক তোদেরকে কেন দিতে যাব? এমনিতে আমরা এখন বাইরে যাব, কত কিছু খাবো দাবো, ঘুরবো, আমাদের এমনি অনেক টাকা খরচ হয়ে যাবে, তার মধ্যে এসেছে সাহায্যের জন্য। বিশ্বাস করেন, আপনি করে টাকা দিলে আমি কটা চাল নিয়ে নাইলে একটা পাউরুটি নিয়ে আমার বাচ্চাটার মুখে দিতে পারো, তবু পানিটা খাই আজকের দিন চলতে পারো। দেন না স্যার, সাহায্য করেন না স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোকে বলা হয়েছে না কোনো সাহায্য করা হবে না, যা এখান থেকে। দয়া করেন, আমার কিছু দয়া করেন। এত ঝামেলা তো ভালো লাগে না, যা। আপনারা কেন এই অসহায় মানুষটার সাথে নির্মম খারাপ ব্যবহার করছেন বলুন? সে তো আপনাদের কাছে সাহায্যই চাইতে আসছিল, আপনাদের বাড়ি গাড়ি এসব তো নিতে আসেনি, তাহলে কেন আপনারা তার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন? সেই কৈফত কি আমরা আপনাকে দিব? আপনি সেই কৈফত নেওয়ার কে? আপনারা আমার চোখের সামনে এই লোকটার সাথে এরকম ব্যবহার করবেন আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনোই না। শুনুন, এই লোকটা খুবই অসহায়, বন্যার পানিতে তার জায়গা জমি বাড়ি ঘর সবকিছু তলিয়ে গেছে, এখন সে কি করবে বলুন? এই অসহায় মানুষটা দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের জন্য আপনাদের মতো কিছু মানুষের দ্বারে দ্বারে এসে হাত পাচ্ছে, তাও হয়তো নিজের জন্য না, তার বাচ্চাদের জন্য, তার পরিবারের জন্য। আর আপনারা তার সাথে এরকম ব্যবহার করতে পারেন? শুনেন, আরে আপনারা তো হাজার হাজার লাখ লাখ টাকা এদিক সেদিক অনেকভাবে নষ্ট করে থাকেন। বন্ধু বান্ধব নিয়ে যদি আপনারা রেস্টুরেন্টে খেতে যান, তখন তো ওয়েটারকে খুশি হয়ে 500-1000 টাকা পর্যন্ত টিপসও দিয়ে দেন, আর এই অসহায় লোকটাকে সামান্য কয়েকটা টাকা দিয়ে আপনারা সাহায্য করতে পারছেন না। আরে আপনাদের তো বিবেক বলতে কিছু নেই, মনুষ্যত্ব বলতে কিছু নেই। একটা বার ভাবুন তো, আজকে যে লোকটা এই পরিস্থিতির মধ্যে পড়েছে, সেই পরিস্থিতিতে যদি আপনারা থাকতেন তখন আপনাদের অবস্থা কি হতো? আপনাদেরও এই লোকটার মতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাততে হতো। এই যে আপনাদের টাকা পয়সার এত গরম, টাকার অহংকারে হয়তো আপনারা মানুষকে মানুষ মনে করেন না, মাটিতে পর্যন্ত পা পড়ে না। আপনাদের এত বড় বিল্ডিং আল্লাহ চাইলে সেটা এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, তখন আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনারা হয়তো এই লোকটার মতো সেই জায়গায় এসে দাঁড়াবেন। শুনেন, আপনার প্যাসেল এবার থামাবেন। আমাদের টাকা পয়সা আমরা দেই না ফালেই দেই না কাউকে দিব না, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমাদের পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলানোর কে? হ্যাঁ তাই তো, আপনার যদি এই মানুষটার জন্য এত মায়া লাগে, এত দরদ হয়, তাহলে নিজের পকেট থেকে কিছু টাকা বের করে তাকে সাহায্য করে দিন না, আমাদেরকে এত জ্ঞান দেওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো ওনাকে অবশ্যই সাহায্য করব। আমি তো আর আপনাদের মতো ছোট মনের মানুষ না। হতে পারে আপনাদের মতো এত টাকা পয়সা আমার নেই, কিন্তু ওনাকে সাহায্য করার মতো মন মানসিকতা আমার অবশ্যই আছে। স্যার, আমার জন্য আর তর্ক করতে হইব না, আপনাকে সাহায্য আমার লাগবো না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, মানুষের সয় সম্পত্তি চিরদিনই একজনের থাকে না, কারণ সকালে বাচ্চা বিকালে ফকির হইতে সময় লাগে না। চলেন স্যার। আরে হৃদয়, তুমি কি চাচার কথাটা শুনেছো? যদি আমাদের সেম পরিস্থিতি হয় তখন কি হবে? এই চলো না, আজকে বাইরে না গেলাম, চাচাকে একটু সাহায্য করে আসি। আসো। তুমি ঠিক বলছো। আরে আরে আরে, আপনি কি পাগল হয়ে গেছেন? আর একটু হলে তো আপনি মারা যেতেন। আর এইভাবে কেউ রাস্তায় চলে? আমি তো একটা জীবন্ত লাশ, আমি আর নতুন করে কি মরমু কন্ত আপা? আর তাছাড়া আমার জীবনে এখন আর কিছুই নাই, আমার বাঁচার কোনো ইচ্ছাও নাই। মানে আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝলাম না। আসলে আপা, চলার পথে কি যে মাথায় চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল আমি খেয়ালই করি নাই। আর তাছাড়া আমি তো একটা জীবন্ত লাশ, আমি আর নতুন করে কি মরমু? মানে শোনেন আপা। আরে কি হলো? এই না ডিভোর্স লেটার, এইটা নিয়ে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। ডিভোর্স? নাই, এগুলো তুমি কি বলতেছো? তুমি আমার ডিভোর্স দিয়ে দিলা? আমার এতদিনের সংসার, আমি কই যাইবো তোমার ছাড়া? আমি তোমার ছাড়া থাকতে পারবো না। নাই, এইগুলো মিথ্যা, আমি বিশ্বাস করি না। তুমি সংসারটা আবার ঠিক করে নাও না। না না, এইগুলো সবকিছু মিথ্যা, বিশ্বাস করো, সবকিছুর ওপরে এটাই সত্য। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া যাইতে পারবো না। এর চাইতে তুমি আমার বাইরে পালাও, আমার তোমার ছাড়া থাকতে বইলো না। আমার নিজ হাতে সাজানো সংসার, আমি সবকিছু ফালাই রেখে কেমনে যাবো কও?
আচ্ছা তুমি না আমার বিয়ের আগে কথা দিছিলা আমার চাইটা কখনো যাবা না, আমার হাতটা কখনো ছাড়বা না, আমরা সারা জীবন একসাথে থাকবো। আজকে তুমি আমার ডিভোর্স দিয়ে দিলা, আমি কেমনে বাঁচবো তোমার ছাড়া? এই কাজটা ভুলেও করো না। আমি যা ভুল করছি আমি তার জন্য ক্ষমা চাইতেছি। তুমি যেভাবে বলবা আমি ওইভাবেই থাকবো। তুমি আমার ডিভোর্স দিও না। এই চুপ কর তো। তুই আমাকে ছাড়া না থাকতে পারলেও আমি তোকে ছাড়া ঠিকই থাকতে পারবো। আর তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করবো না, এটাই আমার শেষ কথা। তুই কি ভেবেছিস তুই একটা ছেলের সাথে পরকিয়া করে বেড়াবি সেটা আমি জেনে শুনে তোর মতো মেয়ের সাথে সংসার করবো? আর তুই যে পরকিয়া করে বেড়াস সেটা আমার ভাই নিজের চোখে দেখেছে। আমার ভাই কি জেনে শুনে আমাকে মিথ্যা কথা বলবে? কি হলো, তোকে বের হয়ে যেতে বলছি না? তাহলে কেন দাঁড়িয়ে আসিস? বের হয়ে যা। ঠিক আছে, আমি বের হয়ে যাইতেছি। আমি যদি তোমার সুখের কারণ না হই, তোমার দুঃখের কারণ হয়ে থাকতে চাই না। ভালো থাকো তুমি। ভাই একদম ঠিক কাজ করছো ভাই। এই অপায়টা যতদিন আমাকে বাড়িতে থাকতো ততদিন আমাকে কোনো ব্যবসা নিতে উন্নতি হইতোই তো না, খালি যাইতো রে ভাই যাইতো। একদম ঠিক কাজ করছো। যা চলো ভাই, চলো চলো, আরে আসো। একটা মেয়ের যখন স্বাদের সংসার ভাঙা যায়, শখের মানুষটা হারায় যায়, তখন তার জীবনে আর কিছুই থাকে না, তার বাচ্চার ইচ্ছাটাও মরে যায়। আচ্ছা আপা, আপনি কোন তো এখানে আমার দোষটা কি ছিল? সে তার বিভিন্ন আজে বাজে বন্ধুদের সাথে মেলামেশা করে, তার বন্ধুরা আমার এসে কুপ্রস্তাব দেয়, আর আমি যদি তাদের প্রস্তাবে রাজি না হই তাইলে তারা গিয়া আমার স্বামীর কাছে আমার নামে বদনাম করে, আমার নামে আজে বাজে কথা কয়, যা থেকে আমি আমার স্বামীর চোখের কাটা হয়ে গেছি। আমার স্বামী আমার সহ্যই করতে পারতেছিল না। আমার ভালোবাসা তার কাছে কাটার আঘাতের মতো লাগতেছিল, আমার যত্ন তার কাছে প্যারা লাগতেছিল, আমাকে কোনোভাবেই সে মাইনা নিতে পারতেছিল না। এক পর্যায়ে সে আমার কোনো কথা না শুই না ডিভোর্সই দিয়ে দিল। আমার কি করার থাকতে পারে আপা কোন তো? আর আমি তো আমার স্বামীর অনেক ভালোবাসি, ও তো আমার শখের একটা মানুষ। আর আমার লাইফ থেকে যখন আমার শখের মানুষটা হারাই গেছে, আমি বাইচা থেকে কি করব? কারে নিয়ে বাঁচবো আমি? একটা মানুষের জীবন থেকে যখন তার সবচাইতে প্রিয় মানুষ হারায় যায়, হয় সে তখন খারাপ হয়ে যায়, আর না হইলে নীরব হয়ে যায়। আমি নীরব হয়ে গেছি, আমি পাথর হয়ে গেছি, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আরে আপনি কি পাগল হয়ে গেছেন? আজকে যদি আপনি মারা যেতেন তাহলে আপনার বাবা মার বুক খালি হইতো, দুনিয়ার কারো কিছুই হইতো না। আর এই লোকটার কোনো যায় আসতো না, কারণ সে আপনাকে ভালোই বাসে নাই, এই জন্য আপনারা ছাইরা দিছে। আর আপনার তো কোনো দোষ নাই, আপনার ভালোবাসা যে বুঝে নাই তার কথা চিন্তা করে তো আপনি মরতে পারেন না। আরে আপু, আপনার পুরো জীবনটাই পড়ে আছে, আর আপনি এই অমানুষটার কথা ভাইবে আপনার জীবনটা আপনি দিয়ে দিবেন কেন? আপনি বাঁচবেন, আপনারা যুদ্ধ করে বাঁচতে হইব। এই যে আমারে দেখেন, আমি একজন ডিভোর্সি, আমি বাইসে আছি না, আমি যুদ্ধ করে বাইসে আছি, আমি কেন মরতে যাবো? আমরা মরবো না, আমরা যারা ডিভোর্সি আছি আমরা বাঁচবো, আমরা জীবনের সাথে যুদ্ধ করে বাঁচবো, আমরা জীবনটা সুন্দর করে সাজাবো। আপু আমি কই কি, আপনি এই চিন্তাধারা বাদ দিয়ে দেন। আচ্ছা আপনার যদি বিয়ে না হইতো তাহলে কি আপনি বাইসে থাকতেন না? আপনি মনে করবেন আপনার জীবনে কেউ ছিলই না, আপনি ভুলে যান সবকিছু, ভুলে যায় আপনার জীবনটা আপনি সুন্দর করে সাজান। ঠিক আপা, আপনি সত্যি কথাগুলোই কইছেন। সত্যি তো, সে তো আমার ছেড়ে ভালোই আছে, আমি কেন শুধু শুধু কষ্ট পাইতেছি? সে আমার ভুইলা গিয়া শান্তিতে ঘুম দেয়, শান্তিতে ঘোরাফেরা করে, শান্তিতে খাওয়া দাওয়া করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। আমি খাইতে বসলে খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই আমার পাশে ওই মানুষটারে পাই না। আমি তো নিজের কোনোভাবেই ভালো রাখতে পারি না, আর পারতামও না। তবে আপনি যখন কইছেন, এই যে আপনি কত সুন্দরভাবে বাইচে আছেন, সত্যি তো আমি কেন নিজের তিলে তিলে নষ্ট করে দিতেছি, ধ্বংস করে দিতেছি? আমারও তো বাবা মা আছে যারা আমার নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমি কেন অন্যের কথা চিন্তা কইরা নিজের বাবা মার বুক খালি করব? আমি এরকম কথা আর কখনো মাথায় আনবো না। আমি এখন থেকে বাঁচবো, নিজের জন্য বাঁচবো, বাবা মার জন্য বাঁচবো। আমি আমি আমার জীবনের সাথে লড়াই করে বাইচা থাকবো। আপনাকে অনেক ধন্যবাদ আপা, আপনি আমার জীবনটা বাঁচাইছেন। আপা সবকিছু বাদ দেন, কোনো চিন্তাই করা লাগবে না। আজকে থেকে আপনি আমার সাথে থাকবেন, আমি যা খাই আপনি তাই খাবেন। আপনি আমার বড় বোন, আপনি আমার বোনের মতো আমার সাথেই থাকবেন। চলেন চলেন আপা, আজকে থেকে আমি আপনার সাথে থাকবো। আচ্ছা তুমি আমার কত, তুমি আমার ঘোরার জন্য কই নিয়ে যাইতেছো? তোমার সামনে নদীর পাড়ে নিয়ে যেতেছি। কি হইলো বউ? স্যার এসো কেন?
কত বড় বাড়ি, চল একটু যাই দেখি। ওরে আল্লাহ রে, কি সুন্দর বাড়ি, কি সুন্দর দালান, কি সুন্দর কালার। আরে এত সুন্দর টাইলস, জীবনে অনেক দামি হইব। দেখো আয় না, আমার দেওয়া যাইতেছে। দেখি চুকা দিলে কি হইব? তোর সাহস তো কম না, তুই আমার দামি গ্লাসে হাত দিচ্ছিস। কি হইলো স্যার? আমার বউরে কেন এভাবে ধাক্কা মেরে ফেলাই দিলেন? আরে ছোট লোকের বাচ্চা, তুই সব কথা দেখোস তাই? তোর বউ আমার গ্লাসে হাত কেন দিল? ওই জন্য ধাক্কা মেরে ফেলাই দিছি। কি বলছো তুমি? এই ছোট লোকের বাচ্চারা আমাদের বাড়িতে হাত দিয়েছে। এই ছোট লোকের বাচ্চা, ম্যাডাম, আপনি আমার সামনে দাঁড়ায় আমারই বোর গায়ে হাত তুলতেছেন। আপনি কি জানেন আমি চাইলে আপনার ওই হাত ভাঙে গুড়া গুড়া করে ফেলে দিতে পারি? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফকে আমার বাড়ির সামনে থাপ্পড় মারবি? ছোট লোকের বাচ্চা কারে বলতেছেন? আরে ছোট লোকের বাচ্চা তো আপনারা। আপনাদের মন মানসিকতা বলতে কিছু আছে? আমরা আপনাদের বাড়ির এখানে আসছি দেখে আপনারা আমাদের কি ভাবতেছেন? হ্যাঁ, আমরা জীবনে প্রথমে এই বাড়ি দেখতেছি, দালান বাড়ি না। এটা আপনাকে ভুল ধারণা। শোনেন, আমাকে এরকম বাড়ি আরো 10টা আছে। আসলে গ্রামের ভেতরে এরকম একটা দালান বাড়ি দেখে আমার বউ সেটা দেখতে আসছিল। ও একটু সাহস সরল, আর তার জন্য আপনারা তার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন? আপনি জানেন আপনাদের মতো এই বাড়ি আমি চাইলে 10টা করতে পারি। কি ভাবছেন আমি কোনো গরিব ফকিন্নির ছেলে? আপনাদের ভুল ধারণা। আপনারা বড় লোক বইলে কি মানুষে মানুষ মনে করেন না, তাই না? টাকার গরমে আর অহংকারে মাটিতে আপনার পা পড়ে না। কি মনে করছেন? আপনি কি আমার পরিচয় জানেন? আপনি যদি আমার পরিচয় একবার শুনেন, আপনি হয়তো আপনার প্যান্টটাই নষ্ট করে দিবেন। আমি হলাম নাহিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি, মানে আপনার বাবা যে অফিসে চাকরি করে সেই অফিসের মালিক আমি। আমার বাবা আপনার অফিসে চাকরি করে? আসলে দেখেন, আমি আপনারা চিনতে পারি নাই, না চিনে অনেকগুলো কথা বলে ফেলাইছি। প্লিজ আমার ক্ষমা করে দেন, আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। আসেন না, আপনি আমার বাড়িতে এক কাপ চা খেয়ে যান স্যার। আসেন স্যার, আসেন। আমরা গ্রামে ঘুরতে আসছি বলে এইরকম গ্রামীণ পোশাক পরে গ্রামটা ঘুরে দেখতে আসছি, আর তাই বলে আপনারা আমাদেরকে গরিব ফকিন্নি ভেবে যা খুশি তাই বলবেন? আর আমরা গরিব হলেই বাকি, গরিব হলেই কি আপনারা মানুষের সাথে এরকম নির্মম আচরণ করবেন? আপনাদের হয়তো টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনাদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই। আপনারা তো মানুষকে মানুষই মনে করেন না। আরে টাকার অহংকারে তো আপনাদের মাটিতে পাই পড়ে না। কিন্তু একটা কথা কি জানেন, আল্লাহ চাইলে আপনাদের এই বড় দালান বাড়ি এক নিমিষেই ঘুরিয়ে ফেলতে পারে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন। টাকার মুখে পড়া আমি মানুষে মানুষ মনে করি না, যখন যা ইচ্ছা মনে করে তাই করি। স্যার, আমি আবার আপনার কাছে ক্ষমা চাইতেছি। আজকের থেকে বিশ্বাস করেন, গরিব দুঃখী যতগুলো আমার বাড়িতে আসবে না, সবারই টাকা পয়সা যত সামর্থ্য কুলায় আমার আমি দিয়ে দিব স্যার। আপনি কিছু মনে করবেন না আমার কথা। আসেন স্যার, আমার বাড়িতে এক কাপ চা খেয়ে যান স্যার। না, তার আর কোনো দরকার নেই। আপনাদের মতো ছোট মন মানসিকতার লোকদের বাড়িতে চা কেন, এক গ্লাস পানি খাওয়ারও কোনো ইচ্ছে নেই। আচ্ছা শোনো না, ওনারা দুজন যেহেতু এত করে তোমার কাছে মাপ চাচ্ছে, হয়তো ওনারা ভুল করে ফেলছে, কিন্তু ওনাদের ভুল ওনারা ঠিক মতো বুঝতে পারছে। কখন আর এরকম ভুল করবে না। তুমি এবারের মতো ওনাদের মাফ করে দাও। তবে শুনেন, মানুষের সম্পর্কে বাজে মন্তব্য করার আগে, তাদের সাথে খারাপ ব্যবহার করার আগে তাদের সম্পর্কে ভালো মতো জেনে নেবেন, আর মানুষকে অবশ্যই মানুষ হিসাবে মূল্যায়ন করবেন। ঠিক আছে, এইবারের মতো আপনাদের মাফ করে দিলাম, কিন্তু এরপরে কারো সম্পর্কে কিছু না জেনে না বুঝে তার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না। চলো শপিং করব। ভাইজান, আমার কাছে কিছু বাকরখানি আছে, আমার আম্মাই বানাইছে, অনেক ভালো, খাইতে অনেক সুস্বাদু। এগুলো আপনার দোকানে রাখেন। আরে দোকানে কত ভালো ভালো জিনিস উঠাইছি, এগুলাই মানুষ খায় না, আর তোর ওই বাগরখানি মানুষ খাইবো? কইতেছিলাম কি ভাইজান, এগুলো অনেক ভালো, এগুলো যদি আপনার দোকানে রাখেন ভালো বেচা কিনা হবো, আপনার লাভও হইব। আপনি এগুলো রাইখা দেন। এই সকাল সকাল ভেজাল করিস না তো, বলছি তো আমি নিবো না, যা। কইতেছিলাম কি ভাইজান, এইগুলোর দাম বেশি না, মাত্র 120 টাকা কেজি। আপনার যদি এগুলো দোকানে রাইখা দেন তাহলে আপনার 80 টাকা লাভ হইব, আপনি 200 টাকা করে বিক্রি করতে পারবেন। আর এগুলা যে একবার খাইবো সে বারবার আপনার দোকানে এগুলা খুঁজতে আসবো, কারণ এগুলো অনেক মজাদার, আমার আম্মা নিজের হাতে বানাইছে। ভাইজান, আমার এখন কোনো টাকা দিতে হইব না, এগুলা বেচা কিনা হইলে তারপরে আপনি আমারে টাকা দিয়েন, এগুলা রাইখা দেন। তাহলে এখানে রাইখা যা। ভাইজান, আপনার একটা কথা কইতে চাই, আমার কথাটা একটু শুনবেন। আমার 1 কেজি চাউল দিবেন, কালকে যখন এগুলা বেচা কিনা হয়ে যাইব তখন এখান থেকে দামটা কাটকুট করে নিয়েন। 1 কেজি চাউল দেন না? আচ্ছা, এই যে চাউলটি একজনটা দেওয়ার জন্য 1 কেজি মাইপে রাখছিলাম, ধর এটা তুই নিয়ে যা,
কিন্তু এগুলোর দাম কিন্তু 60 টাকা কেজি। তোর বাগরখানি বিক্রি হলে কিন্তু আমি এখান থেকে 60 টাকা কাটে নিব। ঠিক আছে ভাইজান, আমি এখন যাই। আচ্ছা ভাইজান, এগুলো কি? এগুলো হচ্ছে বাগরখানি। আমার একটা দেন তো। এই যে সেই তো টেস্ট, অনেক মজা। ভাইজান, এই সবগুলোর দাম কত? বেশি না, মাত্র 200 টাকা। এই যে ধরেন 200 টাকা। ভাইজান, এই যে নিয়ে আইছি। আরে তোর বাগরখানি তো অনেক ভালো, তোর কাছ থেকে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। কাল থেকে তুই আমার আরো বেশি করে দিবি। তুই যে কালকে আমার বাগরখানি দিছিলি ওটা বিক্রি হয়ে গেছে। তুই আমার কাছে 60 টাকা পাবি, আর আমি যে তোর চাউল দিছিলাম ওই টাকাটা কিন্তু আমি কাটে রাখছি। ধর এই টাকাটা নে। আর তোর বাগরখানি নাকি অনেক ভালো, আমি একটা খায়া দেখি। কিরে, তোর বাগরখানি মনে হচ্ছে কম। যা দাঁড়া তো আমি একটু মাইপা দেখি। কিরে, তোর বাগরখানে দেখি 280 গ্রাম কম। তার মানে তুই আমার প্রতিদিন এভাবে ঠকাস না? ভাইজান, আমি আপনার ঠকাই মানে? আমি তো আপনার ঠকাই না, প্রত্যেকদিন 1 কেজি করে দিয়ে যাই। কিরে, তুই তো সাংঘাতিক মেয়ে মানুষ। আমি তো ভাবছিলাম তুই গরিব মানুষ, যদি আমি তোর বাগরখানিগুলো রাখি তাহলে তোর উপকার হবে, কিন্তু না, তুই তো খুব খারাপ লোক। না না ভাইজান, আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো প্রত্যেকদিন 1 কেজি করে বাকরখানি আপনারে দেই। ও, এখন কিছুই বুঝতেছিস না? না, তার মানে তুই আমার প্রতিদিন এভাবে ঠকাস না? তোর ভাইজান, আমার কথাটা শুন। তোর তো এই ভাই, আপনি একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে কেন হাত তুলতেছেন? আরে ভাই, আপনি জানেন না এই মেয়েটা কত বড় অপরাধ করছে। ওর কাছ থেকে আমি প্রতিদিন 1 কেজি করে বাকরখানা কিনি, কিন্তু প্রতিদিন আমাকে 280 গ্রাম কম দেয়। ও আচ্ছা আচ্ছা, উনি যা বলছে সব কি সত্য? আসলে ভাইজান, আমি প্রত্যেকদিন 1 কেজি করে বাকরখানি এই দোকানে দিয়ে যাই, কিন্তু এই দোকানে আসার পরে ওজন কেমন করে কম হয়ে গেছে আমি কিছুই বুঝতেছি না। আপনি যদি 1 কেজি করে বাকরখানি দিয়ে থাকেন তাহলে 280 গ্রাম কি হাওয়া হয়ে যায়, নাকি বাকরখানি রাস্তা দিয়ে নিয়ে আসার সময় নিজেই খেয়ে ফেলেন? না না ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? আমি নিয়ে আসার সময় কিসের জন্য খায় ফেলবো? আমার মা তো নিজের হাতে এগুলা বানায়, আমি চাইলে তো বাড়িতেই খাইতে পারি, আসার সময় কেন খামু? ভাইজান, আমি সত্যি কইতাছি, আমি 1 কেজি ওজনের বাকরখানি এই দোকানে নিয়ে আসি, আমি জানি না কি হয়েছে। আপনি যদি বাকরখানি ওজনে 1 কেজি দিয়ে থাকেন তাহলে 280 গ্রাম কম হলো কিভাবে? সত্যি করে বলেন, ওজনে কম হয় কি করে? যদি না বলেন তাহলে কিন্তু আপনার খবর আছে। ভাইজান, আমি যা কইতাছি সত্যি কথাই কইতাছি। আমি 1 কেজি করে বাকরখানি এই দোকানে দিয়া যাই, আমি একটু ওজনে কম দেই না। আসলে আমাকে বাড়িতে না দাড়ি পাল্লা আছে, কিন্তু পাথর নাই। ওনার দোকান থেকে আমি প্রত্যেকদিন 1 কেজি করে চাউল নিয়ে যাই, আর সেই চাউলের ওজনে ওনার 1 কেজি বাকরখানি দিয়া যাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, এক কাজ করেন তো, আপনার হাতের চাউলটা এই মেশিনে ওজন করেন তো দেখি কতটুকু আছে। $720 গ্রাম। ভাই, তার মানে আপনি 280 গ্রাম চাউলের ওজন কম দিয়েছেন, যার ফলে ফিরতি বাকরখানিতে 280 গ্রাম আপনি কম পাচ্ছেন। কারণ ওনার বাড়িতে দাড়ি পাল্লা আছে কিন্তু পাথর নাই। আপনার চাউলের ওজন অনুযায়ী উনি আপনাকে বাকরখানি মেপে দেয়। আসল ঠকবাজ তো আপনি। এই, আমাদের মাঝে আপনি কথা বলার কে? জান এখান থেকে। আমি বলার কে? আমি হচ্ছি সিআইডি অফিসার নাইম। স্যার স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার, আমি অনেক মানুষের ওজনে কম দিয়ে ঠকাইছি, এই মেয়েটারও আমি ওজনে কম দিয়ে ঠকাইছি, কিন্তু আমি বুঝতে পারি নাই এই মানুষের ঠকাইতে গিয়ে আমি নিজেই ঠকে যাচ্ছি। এই চুপ কর তুই। তোর মতো প্রতারকের মুখে ক্ষমা মানায় না। তুই এতদিন অনেক মানুষের সাথে, অনেক কাস্টমারের সাথে এইভাবে প্রতারণা করে আসছিস, তাদেরকে ঠকিয়ে আসছিস। নিজে ঠকবাজ হয়ে, নিজে প্রতারক হয়ে একটা সহজ সরল মেয়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছিস। শোন, আমি এই ধরনের অপরাধ তোকে আর করতে দেবো না। আর আপা, আপনি বাকরখানি বিক্রি করেন, আমি আপনাকে বাকরখানি বিক্রিতে সহায়তা করব, আপনি কোনো চিন্তা করবেন না। এই, তুই চল আমার সাথে থানায়। তোর মতো প্রতারকের কোনো ক্ষমা নাই। চল আমার সাথে থানায়। এই টুকার বাচ্চা, টুকাই এদিকে।
এদিকে আয়। এই টুকার বাচ্চা, তুই এখানে বোতল কুড়াচ্ছিস কেন? স্যার আমি তো মানুষের ময়লা বোতল গুলাই তো টোকাইতেছি। বোতল কুড়াচ্ছ তুমি না? এই বাড়ির পিছনে এসে বোতল কুড়াও, আর বাড়িতে কেউ না থাকলে ফোন মন যা পাও সব পস্তায় বড় না। তাহলে যার সন্তান কোথাকার? স্যার আপনি আমার জারস কইতেছেন কেন? জারস কমরা কি কমতো রে? এই তোর বাপের নাম তুই জানোস? তোর মাও তো তোর বাপের নাম জানে না। যা এখান থেকে যা, তোরা দিন আমি আর এই এলাকায় না দেখি। যা এখান থেকে যা। তোমার আমার আব্বা বলে, আমার আব্বার পরিচয় দাও। আরে তোর আব্বার পরিচয় লাগবে কেন? আমি তো তোর একবারই কইছি এই দুনিয়াতে তোর আব্বাও আমি, তোর আম্মাও আমি। যা 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 বোতল ঢুকে গা। সবারই তো আব্বা আছে, আমার আব্বা নাই কেন? আমার আব্বা বলে আমার তাড়াতাড়ি গাও। আরে এগুলো তো পাগল হয়েছে রে, এগুলার আমি কইছি না তোর আব্বা নাই, আমি তোর আব্বা আমি তোর আম্মা। এখন যা তো এনে জ্বালাইস না আমারে। সব পোলারে স্কুলে যায়, সবার বাবাই স্কুলে যায় গেতে আছে, আমার আব্বা নাই কেন? আমার আব্বা গেতে আছে নাকি স্কুলে নিয়ে যায় কায়? আমার যদি তোর স্কুলে পড়ানোর মতন সামর্থ্য থাকতো তাহলে আমি তোর স্কুলে পড়াইতাম। তোর আব্বা না থাকায় আমি তোর স্কুলে পড়াইতে পারি না। আচ্ছা এসব কথা বাদ দিয়া যা তো, যদি বোতল বেশি করে টুকাইতে পারো তাহলে আজকে ভালো টাকা বেচতে পারবি। আর আমার মেলা কাজ করে আছে, কাম করি। আসলে আমার আব্বা নাই, আসলে আমি জানোর সন্তান। তার মানে তুমি অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা কইতেছস। তুই পোলাপান মানুষ দেখে আমি তোর কিছু কইতেছি না। তোর কি মনে হয় তোর বাপ নাই? আমি নষ্টামি করবার তোর জন্ম দিছি, তোর তো বাপের পরিচয় লাগবো তাই না? আয় আমার সাথে, আমি দেখাইতেছি তোর বাপকে না। এই যে দেখ, এটা তোর বাপের কবর। তুই না শুধু তোর বাপেরে দেখতে চাস, আমি কেমন করে দেখাবো তোর বাপেরে? তোর বাপ তো অনেক আগে মরে গেছে। এতদিন তো শুধু আমারে কইতি আম্মা আমার আব্বা কই, আমার আব্বা কি নাই? আমার আব্বার কাছে আমার নিয়ে যাও না কেন? তুই ছোট মানুষ বইলা আমি এতদিন ধরে কই নাই যে তোর আব্বা এই দুনিয়াতেই নাই। যদি তুই কষ্ট পাস এই কারণে এতদিন খালি কয়ে গেছি আমারই তোর আব্বা মনে করবি, আমারই তোর আম্মা মনে করবি। তোর যখন 2 মাস বয়স তখন তোর আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আমি তোরে নিয়ে রাস্তার পাশে বস্তিতে থেকে তোর এত বড় করছি। এখন তুই টোকাই হয়েছ আর আমি হয়েছি পার্কে জারুদার। তোর বাপের বাড়ি না মেলা বড় লোক, কিন্তু তোর দাদা আমারে মাইনা নাই। তুই হওয়ার পরে তোর মুখটা পর্যন্ত দেখে নাই। আমি তোরে নিয়ে ওই বাড়িতে গেছিলাম, তোরে নিয়ে ওই বাড়িতে যাওয়ার পরে তোর দাদা তোর মুখটা পর্যন্ত দেখে নাই। সেই থেকে আমি তোরে নিয়ে রাস্তার পাশে থাকি, এত কষ্ট করে তোরে এত বড় করছি। আর সেই তুই আজকে আমার সাথে তর্ক করতেছস। আমারে নিতে নিতে কোন জায়গায় নিয়ে গেছিলি, সেই কারণে আজকে বাধ্য হইয়া আমি তোর বাপের কপরে গেছে তোরে নিয়ে আইছি। এবার তুই তোর বাপের কাছে জিজ্ঞেস কর কিসের জন্য তোর ছোটবেলায় রেখে মারা গেল। জিজ্ঞেস কর তুই। মা আমার একজন বাপ আছে, আমি আর যার সন্তান না। বাবা ধরো, আমার গোসলের ব্যবস্থা করাই চলো। দাঁড়ান, এই লাশকে কোনো পুরুষ নয় মহিলা দিয়ে গোসল করানো হোক। এই তুমি কে? আর তুমি এই কথা কইতেছো কেন?
আমার বাচ্চা হইলে পুরুষ মানুষ, তার আমরা মহিলা দিয়ে গোসল করা মুখে, এটা কেমন কথা? হ্যাঁ ঠিকই তো বলছে, আমার ভাইরা আমরা পুরুষরা গোসল করাবো, মহিলা গোসল করাবো মানে? আপনার ভাই তো কোনো পুরুষই না। হ্যাঁ, উনি পুরুষ না, আর যদি থেকেও থাকে তাহলে সেটা আগে ছিল, এখন উনি মহিলা। সেটাই, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা কোনো মহিলা মানুষ ডেকে তাকে ওয়াশরুমে নিয়ে চেক করতে পারেন। এইটা আপনি কি কইতেছেন? আমি জন্ম দিছি, আমার ছেলে ও পুরুষ নামে এটা আমি জানি, আপনারা বাইরের মানুষের জায়গায় নাক গলাইতেছেন। না চাচা, আপনারা কিছুই জানেন না। যদি জানতেনই তাহলে আজকে এই দিনটা আপনাদের দেখতে হইতো না। এই দিনটার জন্য আপনারাই দায়ী। শুনুন, শোনো পরি, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি ভালো করেই জানো তোমার সাথে অন্য কাউকে দেখলে আমার বুকের ভিতরে জ্বালা বাড়ে। তুমি সেটা কিনা করছো? এই নাই, আমি তোমাকে সারা এলাকা ঘুরে খুঁজছি, আর তুমি কিনা এখানে পরির সাথে সময় দিচ্ছ কেন? আমার সাথে সময় দিলে কি তোমার ভালো লাগে না বলো তো? আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি তোমার... আরে হৃদয়, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কি বলতেছো? হ্যাঁ দেখো, তুমি আর আমি ক্লাসমেট, তাছাড়া বড় কথা হচ্ছে আমরা ভালো বন্ধু। আর তুমিও ছেলে আমিও ছেলে, আমার প্রতি তোমার কিভাবে ভালোবাসো আমি তো সেটাই বুঝি না। দেখো, তুমি যদি এসব কথা বলো আমি কিন্তু তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দেবো। দেখো না, তো এভাবে বলো না। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? ওর যা আছে আমার তো তাই আছে, কি নেই আমার ভিতরে? থামো, ওর যা আছে তোমার যা আছে মানে কি সব বলছো তুমি? তুমিও ছেলে আমিও ছেলে। না, আমি আগে ছেলে ছিলাম, এখন তো আমি ওর মতো একটা মেয়ে মানুষ। ওর ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে। তুমি প্লিজ বিশ্বাস করো, আমাকে তুমি বিয়ে করো। হৃদয়, পাগলামি শুরু করছো তুমি? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা হৃদয়, আমরা সবাই তো ভালো একজন ফ্রেন্ড, তাই না? তুমি কেন নাইমকে নিয়ে পড়ে আছো? আর তাছাড়া তুমি তো জানো আমাদের রিলেশন আছে, কদিন পর আমরা বিয়ে করব, আর তুমি এসব কি জাতা কথা বলছো? এই তুমি চুপ থাকো তো, তুমি আমাদের মাঝে কথা বলবে না। তুমি একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আমি আগে ছেলে ছিলাম, কিন্তু এখন আমি একটা মেয়ে হয়ে এসেছি। কেননা ইন্ডিয়াতে গিয়ে আমি সার্জারি করে আমি পুরুষ থেকে আমি একটা মেয়ে হয়ে শুধু আমার জানের জন্য এসেছি। তাই বলছিলাম, তুমি যদি না আমি বিশ্বাস না করতে চাও, চলো আমার সাথে রুম ডেট করলে আমি বুঝতে পারবে তুমি যে আমি একটা মেয়ে মানুষ। আমার হৃদয়, তোমার লজ্জা করে না? তুমি আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতেছো? দেখো, তুমি ছেলে হও বা মেয়ে হও, তাতে আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই তোমার প্রতি। তাছাড়া আমি পরীকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। তুমি ফার্দার আমার সাথে এইরকম কথা বলবা না। দেখো না, আমি তোমার জন্য সেই ইন্ডিয়া পর্যন্ত গেছিলাম সার্জারি করার জন্য। আমি যদি তোমার না পাই, আমি সত্যি সত্যি কয়ে দিয়ে মরে যাবো একদমই। আচ্ছা নাইম, ও এগুলো কি বলে গেল? 7 দিনের সময় দিয়েছে। আচ্ছা শোনো না, এক কাজ করি, এই 7 দিনের মধ্যে আমরা দুজন বিয়ে করে ফেলি। এতে দেখবা কি ওর মেন্টালিটিটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাই করি, চলো চলো। বাবা রে, তুই আত্মহত্যা করে পরকাল নষ্ট করলি, আর এমন একটা কাম করলি দুনিয়ায় বাইসা থাকার চেয়ে আমারও মরণ বলো, আমি যে সমাজে মুখ দেখাইতে পারবো না রে বাবা। বাবা এখন তাহলে আমি কি করব? বাবা বাইরে তোরা যা, এলাকার মহিলাকে ডাইকা নিয়ে আয়, পরে গোসল দেওয়ার নিয়ে। তাড়াতাড়ি আইসা গোসল দিতে লাগবে। ঠিক আছে বাবা। এক্সকিউজ মি, আপনাদের রেস্টুরেন্ট কি এখন ওপেন আছে? ইয়েস স্যার, গিয়ে বসুন, আমি আসছি। থ্যাংক ইউ। বিষয়টা বুঝলাম না, রেস্টুরেন্টে কত মানুষই আসে, কিন্তু এই মেয়েটাকে একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে আনবো না। যাকগে, আমার কাজ যেটা আমি সেটাই করি, অর্ডারটা নিয়ে আসি। শোন, একদম চুপচাপ থাকবি, কাউকে কিচ্ছু বুঝতে দিবি না। এই যে পিস্তল দেখছস না, আমি কিন্তু একদম এখানে শেষ করে দিবি। বুঝে ওয়েটার আসতেছে, আর চলছে ফেজেড ওয়েটার আসতেছে। চুপ। স্যার কি লাগবে? আচ্ছা, আপনি দিবেন হচ্ছে একটা বারবিকিউ বিফ
আরেকটা হচ্ছে মেক্সিকান চিকেন। আর কিছু? দুটো কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, কতক্ষণ লাগবে? বেশি না, 10 মিনিট। ঠিক আছে স্যার, তাহলে আমি মেনু কার্ডটা নিয়ে যাই। ঠিক আছে। হ্যালো, আমি আমার কাজ ঠিক করে করি। আর এখানে সামনে দাঁড়িয়ে থাকে। এই শোন, তোরা যেটা বলছিস সেটা কিন্তু মাথায় রাখবি। ইস, কলমটা মনে হয় রেখে আসছি, নিয়ে আসি। এক্সকিউজ মি স্যার, মেবি আমার কলমটা রেখে গেছে। ও, এই তো। বুঝছস তো, কাউরে কিন্তু কিচ্ছু বুঝতে দিবি না, এটা কিন্তু একবারে শেষ করে দিবি। হেল্প? তার মানে এই মেয়েটা অনেক বিপদে আছে। যেভাবেই হোক এই মেয়েটাকে আমার হেল্প করতেই হবে। এক্সকিউজলি স্যার, আপনি যেটা অর্ডার করেছেন সেটা দিতে আরো 20 মিনিট টাইম বেশি লাগবে। কি বলছেন, এত লেট? আচ্ছা, আপনাদের এখানে যে ভেজিটেবল চাউমিনটা আছে না? হ্যাঁ স্যার। আই থিঙ্ক ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা দিয়ে দিন। ঠিক আছে স্যার। হোয়াট ননসেন্স! দেখে কাজ করতে পারেন না? দিলেন তোমার পোশাকটা নষ্ট করে। স্যার সরি, আমার ভুল হয়েছে। আপনি প্লিজ উত্তেজিত না হয়ে আমার সঙ্গে ওয়াশরুমে চলুন, আপনি ফ্রেশ হয়ে নেবেন। আসুন। ঠিক আছে, চলুন স্যার। স্যার, এটা আমাদের ওয়াশরুম, যান স্যার, ফ্রেশ হয়ে নিন। আচ্ছা, আমরা দুজন একটু একসাথে যাচ্ছি। হ্যাঁ, চলো তোমার। না স্যার, সরি স্যার, আমাদের এখানে ছেলে মেয়ে একসঙ্গে ওয়াশরুমে যেতে পারে না, আপনি একাই যান। ঠিক আছে। ম্যাম, আপনি আমার সঙ্গে বাইরে চলুন, আপনার সঙ্গে আমার কথা আছে। আসুন ম্যাম, আসুন। আপু, বলুন তো আমাকে কি হয়েছে আপনার? আমি আপনার পায়ের কাছ থেকে একটা টিস্যু পেয়েছিলাম, ওখানে হেল্প লেখা ছিল। মানে আপনার কি হয়েছে? আসলে হয়েছে কি, আপনি যে লোকটাকে ওয়াশরুমে আটকে রেখেছেন সে আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চাচ্ছিল। এখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না যে আমি এখান থেকে বের হতে পারবো। পরে আমি বুদ্ধি করে টিস্যুর মধ্যে হেল্প লিখে নিচে ফেলছিলাম, যাতে আপনি দেখে আমাকে সাহায্য করেন। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, এই লোকটা আপনাকে কি করে কি করলো? আপনি কি তার পরিচিত কেউ নাকি অপরিচিত? তার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু হচ্ছে আমার বাবার সাথে তার অনেক বড় একটা শত্রুতা। সে চায় আমাকে আটকে আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের কিছু টাকা হাতিয়ে নেবে, যার কারণে আমাকে কিডন্যাপ করে অন্য একটা জায়গায় পাচার করে দিতে চাচ্ছিল। আপনার জন্য আমি আমার জীবনটা ফিরে পেলাম, তাহলে যে আমার কি অবস্থা হতো? আচ্ছা আপু, প্রবলেম নেই। আচ্ছা, আপনি এক কাজ করুন, এখন আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যেতে পারেন। আর যে লোকটাকে আমি ওয়াশরুমে আটকে রেখেছি আমি তাকে পুলিশ কল দিয়ে ধরে দিব। আমার মালিক আসুক, আমার মালিক আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে তাড়াতাড়ি যাই, বাসায় হয়তো সবাই আমার জন্য ওয়েট করতেছে, কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা। ম্যাডাম, তাড়াতাড়ি আমার লগে চলেন, আমার দাদার কি জানি হইছে। আপনার দাদার কি হইছে? আমার দাদার অনেক দাঁতে ব্যথা করতেছে, বয়স্ক লোক তো, হাঁটতে পারি নাই, হাওয়া করে কান্না করতেছে। আপনি যদি একটু যাইতেন ম্যাডাম, অনেক ভালো হইতো। চলেন না? আচ্ছা ঠিক আছে, চলুন। আসেন। ডাক্তার ম্যাডাম, দেখেন না আমার দাদার কি জানি হইছে। মুরব্বি চাচা, আপনি এরকম করতেছেন কেন? আপনার মুখে কি সমস্যা হয়েছে আমাকে বলেন। আপনার কি দাঁত ব্যথা করতেছে? আমার দাঁত ব্যথা করতে জানতে রে, আমার সাথে যাইতে হইব। আপনার সাথে যাইতে হবে? আমার সাথে কোথায় যেতে হবে? আমার সাথে। ম্যাডাম,
ম্যাডাম এই নদীর ঘাটে কুলি করবো আমার দাঁতটা পড়ে গেছে ম্যাডাম, আমার দাঁতটা একটু তুলে দেন ম্যাডাম। কি বললেন? হ্যাঁ? আরে আরে আমার দাঁত পড়ে গেল, এটা মরছি রে, আমার দাঁত পড়ে গেছে। দাদা কি হয়েছে তোমার? দাদা কি হয়েছে? আমার দাঁত ব্যথা করতেছে, কথা বলতেছি না। কি দাঁত ব্যথা করতেছে? আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের ডাকি নিয়ে আহি, তুমি তো অপেক্ষা করো। আপনি হা করেন তো বড় করে। আপনি একটা কাজ করেন, আপনি প্রত্যেকদিন সকালে যখন ব্রাশ করবেন ব্রাশের সাথে এটা মিশিয়ে তারপর ব্রাশ করবেন, তাহলে দেখবেন আপনার 2 সপ্তাহের মধ্যে দাঁত একদম ভালো হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম তাড়াতাড়ি আমার লগে চলেন, আমার দাদার কি জানি হইছে। আপনার দাদার কি হইছে? আমার দাদার অনেক দাঁতে ব্যথা করতেছে, বয়স্ক লোক তো হাঁটতে পারি নাই, হাওয়া করে কান্না করতেছে। আপনি যদি একটু যাইতেন ম্যাডাম অনেক ভালো হইতো। চলেন না? আচ্ছা ঠিক আছে চলুন, আসেন। ক্যামেরা তুমি আরেকটু পিছিয়ে যাবো বাবা। রোলিং অ্যাকশন। ম্যাডাম ম্যাডাম এই নদীর ঘাটে কুলি করবো আমার দাঁতটা পড়ে গেছে ম্যাডাম, আমার দাঁতটা একটু তুলে দেন ম্যাডাম। আবার যাও, দাঁত পড়ার লাগবে। আমার দাঁত পড়ে গেল, আমি আর কি করি? কেউ তো পাইতাছি না যে আমার দাঁতটা উদ্ধার করে দিব। কাটে আচ্ছা বুঝতে পারছি, আপনি হা করেন তো বড় করে। নদীর বুকে চর আমি কি চাচা, আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? আরে সালাম কালাম তো ভালোই যাবে, এলাকার মানুষ তো বেজব কয় তোমার, আর তোমার জন্য এলাকার মানুষ ভালোভাবে থাকতেই পারো না, আর প্রত্যেকদিন তোমার বাপের কাছে বিচার হয়। কি রে দোস্ত মোতালেব, দোস্ত তুই ভালো আছা? তুমি আমার নাম ধরে ডাক দিলা কেন? তোর নাম মোতালেব না? মোতালেবের নাম মোতালেব কয়ে ডাকবো না তো কি মোতা কয়ে ডাকবো? আরে আমি তোমার বাপের বন্ধু, আর বাপের বন্ধুরে কি কেউ নাম ধরে ডাকে? বাপের বন্ধু কি আমার বন্ধু হইতে পারে না? আচ্ছা মোতা, তোর কাছে ম্যাচ আছে নি? ম্যাচটা দে তো, সিগারেটটা জ্বালাই। আমি এখন সিগারেট খামু, তুই এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখবি। তুমি আসলে একটা ব্যথা। কেন? আপনার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন কিন্তু আমি আপনার সালাম দেই কথা বলছিলাম। একজন মুসলমান হিসেবে আপনার তো উচিত ছিল আমার সালামের উত্তর দেওয়া, কিন্তু আপনি কি সেটা করেছেন? সেটা করেন। তারপরেও ভদ্রতার সহিত আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি কি সেটার উত্তর দিছেন? তাও দেন। উত্তর না দিয়ে কি কইলেন? আমি একটা আস্ত বেয়াদব। হ্যাঁ আমি একটা বেয়াদব, অনেক বড় বেয়াদব। আমি এত বড় বেয়াদব যে তুই যদি টেকনাফ থেকে তেঁতুলিয়াও যাস তারপরও আমার বেয়াদবির সীমানা মাপতে পারবি না। এখন তুই একটা কাজ করবি, এখান থেকে সোজা আমার বাড়িতে যে আমার বাপের কবি তোর পোলা আস্ত একটা বেয়াদব, দেখি আমার কি ছিড়তে পারিস। কিরে দাঁড়া আসুস কেন? যা এই দাঁড়া, তোর ম্যাচটা নিয়ে যা। আরে জান তুমি এইখানে? নাইম তোমার সমস্যা কি? সমস্যা কই? কোনো সমস্যা হয়নি তো। কেন, কিছু কি হয়েছে? তুমি আমার বাবার সঙ্গে বিয়াদবি করেছো কেন? বেয়াদবি করেছি মানে? কই কোনো বেয়াদবি করিনি তো। নাইম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। ও সবই দেখছো তুমি না? ওই হালার পো হালারে আমি যে জিগাইলাম চাচা কেমন আছেন, সুন্দর করে একটা সালামও দিলাম, কেমন আছি সেটার উত্তর দিল না, সালামের উত্তর দিল না। এইটা তুমি দেখো নাই তাই না? উল্টা আমার বেয়াদব কয়ে গেল, এটা দেখছো? হ্যাঁ তুমি একটা বিয়াদব, তুমি সবার সাথে বিয়াদবি করো। আচ্ছা আমি কি এমন বেয়াদবি করছি? আইসাই তুমি তোমার বাপের সাপোর্ট নিলা, কই আমার সাপোর্ট তো নিলা না। ঠিক আছে মানলাম আমি বেয়াদব,
তার আগে তুমি বলো, আমি কি প্রথমে তোমার বাবার সাথে বেয়াদবি করেছিলাম? এই যে আমার বাবাকে শালা টালা কত কিছু বললে, আবার আমার বাবার সামনে সিগারেট ধরালে, আবার বললে তোমার বাবার কাছে বিচার দিতে। এখন বলো, তোমার ফ্যামিলি না আমার সাথে বিয়ে দিবে, না আমার ফ্যামিলি তোমার সাথে আমাকে বিয়ে দিবে। এখন কি তুমি বেয়াদবি ছাড়বা না আমাকে ছাড়বা বলো তো? বিথি, আমি তো চাই বেয়াদবি ছেড়ে দিতে, কিন্তু ওই যে হালা মানে তোমার বাবার মতো কিছু বেয়াদব লোক আছে না, এই সব লোকদের জন্য আমি বেয়াদবি ছাড়তে পারি না। হয়তো তুমি বেয়াদবি ছাড়বা, না হয় আমার বাবার পছন্দ করা ছেলেকে আমার বিয়ে করতে হবে, সেই ক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না। বিথি, বিথি শোনো আমার কথা, শোনো বিথি, শুনে যাও, আমি ভালো হয়ে যাবো বিথি।